সংস্থা আয়োজিত থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানে সকল দর্শক শ্রোতা বন্ধু, মুহুরী নাট্য সংস্থার সকল সদস্যা ও শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই বিনম্র ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে যাকে পেয়েছি উনি হচ্ছেন ত্রিপুরার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বিশেষ গুণীজন সুভাষ দাস মহোদয়। আপনাকে বিশেষভাবে প্রণাম জানাই। আমাদের এই থিয়েটার বাড়ি অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। স্বাগত মুহুরী নাট্য সংস্থাকে। প্রথমত আমরা ব্যক্তি জীবন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানবো। ব্যক্তি জীবন তো বলা চলে, আমার 1948 সালে আমার জন্ম, এখন 75 বছর শেষ হয়ে 76 বছর চলছে। বাংলাদেশের কুমিল্লা জেলাতে একটা প্রত্যন্ত গ্রাম, নোয়াখালী সীমান্তের প্রায় কাছাকাছি আলিয়ালাতে আমার জন্ম। তো ছোটবেলা পড়াশোনা, প্রাথমিক পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত বাংলাদেশেই করেছি। এরপরে আমার পরিবার, আমার প্রতিবেশীরা অনেকেই একসঙ্গে আমরা এই ত্রিপুরা রাজ্যে সম্পত্তি বিনিময় করে অমরপুরে এসেছি। অমরপুরে আমাদের এখন পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা। তো অমরপুর স্কুলে, অমরপুর হাই স্কুলে ভর্তি হয়েছিলাম 9ম শ্রেণীতে। ওখান থেকে স্কুল ফাইনাল পাস করলাম। তারপরে কলেজে এলাম, এমবিবি কলেজে। এমবিবি কলেজ থেকে 1971 সালে পরীক্ষা দিলাম, অনার্স সহ বিএ। 1972 সালে রেজাল্ট আউট হলো। এর ফাঁকে আমি শিক্ষকতা চাকরি পেয়ে গেলাম অমরপুরে একটা প্রত্যন্ত প্রাইমারি স্কুলে, আথামভাগ্য মল সুমপাড়া যে স্কুল, অনেক ভেতরের। তারপরে রেজাল্ট আউট হলো, গ্রাজুয়েশনের রেজাল্ট আউট হলো, বেরোলো। আমাকে একটা আমাদের অমরপুর মহকুমার নতুন বাজার হাই স্কুলে বদলি করা হলো শিক্ষক হিসাবে। ওখানে 2-3 বছর ছিলাম। তারপরে অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুলে এলাম শিক্ষক হিসাবে। প্রায় 9 বছর, 9.5 বছর শিক্ষকতা করেছি। 1982 সনে আমি টিসিএস এর জন্য এপিআর পরীক্ষা দিয়েছি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে। এর আগে 1975 সনে ছিল সুযোগ আমার, তখন আমি দেইনি, কারণ তখন আমি লাগাতার ধর্মঘটে অংশগ্রহণ করেছিলাম। একটা অসুবিধা ছিল তখন দেওয়ার। তো 1982 সনে দিলাম এবং আমি সিলেকশন পেয়ে গেলাম, টিসিএস এ জয়েন করলাম। দীর্ঘদিন 1982 থেকে 2006 পর্যন্ত টিসিএস এ চাকরি করলাম, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে। প্রথম পোস্টিং কথা ছিল? প্রথম পোস্টিং ছিল বিশালগড়ের ডেপুটি কালেক্টর, বিশালগড় রেভিনিউ সার্কেল ডেপুটি কালেক্টর। এরপরে গেলাম আমি বগাপা বিলোনিয়া সাব ডিভিশন, বগাপা ব্লকের বিডিও হিসেবে। ওখান থেকে সদরে এলাম, এডিশনাল এসডিউ, তারপরে বিলোনিয়া এসডিউ হিসেবে কাজ করলাম। না, আগে বিলোনিয়া, তারপরে সদরে এলাম এসডিউ হিসেবে। তো তারপরে এডিএম হিসাবে কাজ করেছি, বিভিন্ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছি। তারপর আমি লাস্টলি শেষে তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তরের অধিকর্তা হিসেবে কাজ করেছি। এবং চাকরি একেবারে অবসর নেওয়ার পরেও ত্রিপুরা ক্ষুদ্র শিল্প নিগমের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছি প্রায় 2.5 বছর, 3 বছর। এখন আপনার কাছে জানতে চাইবো, নাটকের জগতে কিভাবে আসা? নাটকের জগতে আসলে আমার ছোটবেলা থেকে, বিশেষ করে বাংলাদেশে থাকার সময় আমার কাকা ছিলেন, যাত্রা অভিনয় করতেন আমার কাকা। তারপরে বাবা কীর্তনের দলে ছিলেন। ফলে এই নাটক, কীর্তন, সংস্কৃতির একটা পরিবেশে ছোটবেলা দেখেছিলাম। এবং আমার প্রথম নাটক, মঞ্চের নাটক করেছি অমরপুর স্কুলে পড়ার সময়। সে 1964-65 কোন একটা সময়ে ডাকঘর নাটকে অভিনয় করেছিলাম। আর ওখানে একটা ছোট যাত্রাতে একটা অভিনয় করেছিলাম। এই ছিল অমরপুরে ছোটবেলার নাটক। তারপরে আমি শিক্ষকতাতে যোগ দেওয়ার পরে
শিক্ষক সংগঠনের একজন সংগঠক হিসাবে খুব ঘনিষ্ঠ ও সক্রিয়ভাবে ছিলাম, এবং একটা সময় আমি অমরপুর ত্রিপুরা শিক্ষক সমিতির সম্পাদক হিসাবে কাজ করেছি। ফলে শিক্ষক সমিতির সাংস্কৃতিক স্কোয়াডের মধ্যে যুক্ত ছিলাম। সেখানে সঙ্গীত, নাটক, অমরপুরের সেই সময় অনেকগুলো নাটক, শিক্ষক সমিতির সাংস্কৃতিক স্কোয়াড থেকে অনেকগুলো নাটক আমরা, পথনাটক থেকে শুরু করে মঞ্চ নাটক, বেশ কিছু নাটক আমরা করেছি সেখানে। তারপরে তো টিসিএস এ জয়েন করার পরে আগরতলায় এলাম। আগরতলায় আমার নাটকের প্রথম প্রবেশ বলা চলে আন্তঃ অফিস নাটক প্রতিযোগিতার মধ্য দিয়ে, এবং আমি তখন সদরের এসডিএম, তখন এসডিও বলতো, সদর এসডিএম রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে পুঁটি রামায়ণ নাটক হয়েছিল। সেই নাটক আমি অভিনয় করলাম। আমি তখন সদর এসডিও কিসের অভিনয় করলেন? পুটিরামের মূল চরিত্রে, পুটিরামের চরিত্রে অভিনয় করলাম। তারপরে মানে কি বলবো, আন্তঃ অফিস নাটক প্রতিযোগিতা আরো বেশ কিছু নাটকের মধ্যে অংশগ্রহণ করেছি। এরপরে আমি যুক্ত হলাম গিয়ে আমাদের এখনকার উল্লেখযোগ্য অগ্রণী নাট্যদল নাট্যকর্মীর সঙ্গে। ফলে বলা চলে গত প্রায় 25 বছর নাট্যভূমির সঙ্গে যুক্ত আছি। নাট্যভূমির সাথে কাজ করছি, নাট্যভূমির সাথে অভিনয় করি, নাট্যভূমির সাথে সংগঠনে যুক্ত আছি। শুনেছি আপনি অনেক নাটক লিখেছেন। আপনার এই নাটকের ঝুলি থেকে কিছু নাটকের নাম যদি আপনি বলেন। এই নাটক লেখাটা আসলে, নাটক লেখাটা তাগিদটা অনুভব করেছি আমি মূলত শিক্ষকতা করার সময়। শিক্ষকতা করার সময় সংগঠনের প্রয়োজনে, সংগঠনের লক্ষ্য, আদর্শ, ভাবনা চিন্তার সঙ্গে মিলিয়ে, এবং তখনকার সময়ে যেমন 1980 সনের যে আমাদের রাজ্যে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল, সামাজিক সমস্যা, সাম্প্রদায়িক সমস্যা, ওই সময়টাতে নিজের ভিতরে একটা তাগিদ অনুভব করতাম যে না, আমি যেটা মঞ্চে অভিনয় করে আমার নিজের বক্তব্যটা আমি লিখে প্রকাশ করতে পারি কিনা। এবং প্রথম আমি তখনই নাটক লিখি, এবং আমার নাটক ইন্টারেস্টিং হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নাটকটি নোয়াখালী ভাষায় লেখা, হাঁচা কথা, মঞ্চ নাটক নয়, পথনাটক, হাঁচা কথা। এবং এটা বিচ্ছিন্নতাবাদ বিরোধী এবং অসম্প্রীতি বিরোধী নাটক, মূলত পথনাটক। এবং অনেক শো হয়েছিল অমরপুরে এটা। আর কিছু নাটক? এরপরে তো প্রায় 25টির মতো নাটক আমি লিখেছি পর্যন্ত। তার মধ্যে প্রকাশিত হয়েছে অন্তত 12 থেকে 13টি নাটক, ছাপিয়ে অভিনীত হয়েছে মঞ্চে 8 থেকে 10টি নাটক। তার মধ্যে হাঁচা কথা তো অমরপুরে হয়েছে, বোধোদয় দাঙ্গা বিরুদ্ধে একটা নাটক লিখেছিলাম। এটা টিএসআইসি তে আমি ছিলাম এমডি হিসাবে। তখন টিএসআইসি রিক্রিয়েশন ক্লাব থেকে করেছিলাম আন্তঃ অফিস নাটক প্রতিযোগিতায়, এবং এটা স্ক্রিপ্টটা তখন প্রথম হয়েছিল। এবং এই বোধোদয় নাটক ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে এই নাটকটিকে স্পন্সর করে ত্রিপুরা রাজ্যের অনেকগুলো জায়গাতে প্রদর্শনের ব্যবস্থা করেছিল। আমরা শান্তিবাজারে করেছিলাম এই নাটক, শান্তিবাজার হলে এই নাটক করেছিলাম বোধোদয়। তারপরে লিখলাম লক্ষিন্দরের ঠিকুজি, আমি যেগুলো অভিনীত হয়েছে সেগুলি বলছি। লংতরায় আমার ঘর, এটা বিমল সিনহা না, আমাদের নিপন চক্রবর্তীর লেখা লংতরায় আমার ঘর উপন্যাসের অবলম্বনে নির্ভর করে লেখা লংতরায় আমার ঘর। তারপরে শেয়ার এক লং মার্চ, এটা শেয়ার এক লং মার্চ কিন্তু বিলোনিয়ার সংহতি মেলাতে ওখানে হয়েছিল। বিলোনিয়াতে ওই যে মেলা ডিমাপুরের মেলাতে হয়েছিল। তারপর লিখলাম কি বাজিগর পথনাটক লিখলাম। লাস্টলি শর্টে শাট্টম একটা নাটক, যেটা অভিনয় হয়েছে কিছুদিন আগে। শুনেছি এটা খুব দর্শকদের শর্টে শাট্টম, এটা তোমার মানে মরিন একটা সংস্থার একটা কম্পাইলেশন করে, যেটার মধ্যে নাটকটা আছে। হ্যাঁ, তো এরকম 8-10টা 4 অধ্যায় শুধু মেয়েদের নিয়ে একটা নাটক হয়েছিল, 4 অধ্যায়। এটা ছিল
এরকম 8-10টা নাটক অভিনীত হয়েছে, 25টা মতো না 25 শুনেছি আপনি দক্ষ অভিনেতাও ছিলেন। হ্যাঁ, অভিনয়টা আমি নাটকের ক্ষেত্রে নাটক লেখা, নাটক সংগঠন, নির্দেশনা এগুলির বাইরে আমি বেশি আমার পছন্দের জায়গা হলো অভিনয়। আমি অভিনয় করতে ভালোবাসি এবং নাট্যভূমিতে বা অন্য সংস্থার সাথে যেটা কাজ করছি, অভিনয়কে আমি বেশি স্বাভাবিক থাকি আর কি, স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমরা অনেক জায়গায় যখন নাটক করতে যাই, যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, দর্শক স্বল্পতা। দর্শককে নাট্যমুখী করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? দর্শককে নাটক, হ্যাঁ, এটা একটা সমস্যা দেখি। দর্শক এটা শুধু ত্রিপুরার সমস্যা নয়, সারা বিশ্বেরই সমস্যা। পশ্চিমবাংলা, বাংলাদেশ, যেখানেই যাও সব জায়গাতেই সমস্যা আছে, দর্শকের সমস্যা আছে। হ্যাঁ, আমি একবার খুব সহজভাবে বলতে গেলে আমি যেটা ভাবি, এটা আমার সমস্ত ব্যক্তিগত ভাবনা সম্পূর্ণ, যে দর্শককে ভালো নাটক, প্রথম শর্ত হলো আমি ভালো নাটক করব, নাটকের মান ভালো হতে হবে, নাটকের কাহিনী, নাটকের সমস্ত কিছু ভালো নাটক হলে দর্শক আসবে। দ্বিতীয় হচ্ছে নাটকের যে প্রচার আছে, প্রচারের একটা ভূমিকা আছে, নাটকের একটা প্রচারের ভূমিকা আছে, মানুষের কাছে যাওয়া, যত বেশি সংখ্যক মানুষের কাছে যাওয়া। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সংযোগ। সংযোগটা কিরকম, যেমন নাটকে এখন চলতি দর্শক আছে কিছু, আবার নতুন দর্শক তৈরি হবে এমন কিছু নবীন দর্শক আছে, নতুন প্রজন্মের, বা যারা নাটকে যায় না, হলে যায় না কখনো, কিন্তু নাটক দেখার আগ্রহ আছে, নতুন দর্শক আছে। এই দর্শকদের সাথে একটা সংযোগ তৈরি করা, যারা নাটকে এসেছে তাদেরকে নাটকের মধ্যে ধরে রাখা একটা কাজ, এই সংযোগের কাজটা করা। আর নতুন যারা আছে তাদেরকে প্রাণিত করা, নতুন বলতে যারা নাটকের হলের কাছাকাছি যায়, আগ্রহ আছে, নাটক হলে ঢোকে না। আমি এই ব্যাপারে যদি বলি, দেখা যাচ্ছে নাটকটা অনেকটাই শহর কেন্দ্রিক, মফস্বলে ততটা নাটকের চর্চা হয় না। মফস্বলে নাটকটাকে নিয়ে যাওয়ার জন্য, নাট্য চর্চা করাকে আরো উৎসাহিত করার জন্য কি কি করা উচিত বলে আপনার মনে হয়? নাটক মফস্বলে কিন্তু নাটক হয় না তা না, নাটক হয়, আগেও হয়েছে নাটক। হ্যাঁ, নাটকের প্রতিভা আগরতলা রাজধানী শহরে যেমন আছে প্রতিভা, মফস্বলেও প্রচুর প্রতিভা আছে নাটকে। কিন্তু ডিফারেন্সটা, পার্থক্যটা হচ্ছে এই, যে আগরতলা শহরের যে সুযোগ সুবিধা, পরিকাঠামোগত একটা সুযোগ সুবিধা আছে, বেশি দর্শক পাওয়ার একটা সুযোগ সুবিধা আছে, তারপরে প্রশিক্ষণের একটা সুযোগ সুবিধা আছে। দ্যাট মিনস পরিকাঠামোগত, পরিসরগত এই সুযোগ সুবিধা আগরতলায় আছে, যেটা মফস্বল এলাকায় সেই সুযোগ সুবিধা সীমিত আছে। মানুষজন কম, পরিকাঠামো ভালো নয়, প্রশিক্ষণ সেভাবে হয় না, বা প্রশিক্ষিত হওয়ার সুযোগ কম, পড়াশোনার সুযোগ কম, অভিজ্ঞতা নেওয়ার সুযোগ কম, যেটা আগরতলা শহরে আছে। এই ব্যাপারে কি আগরতলা শহরে বা আমাদের যারা বড় বড় নাট্য দলগুলো আছে, তাদের কি কোনো ভূমিকা আছে যে মফস্বলে আমরা নাট্য প্রচার করি? না, নিশ্চয়ই একটা ভূমিকা তো অবশ্যই আছে। যারা সামনে আছে তাদের দায়িত্ব, পিছনে যারা আছে তাদেরকে টেনে নেওয়া, তাদেরকে উৎসাহিত করা। এটা অবশ্যই যারা প্রথম শ্রেণীর নাটক আছে, অগ্রণী নাট্য সংস্থা আছে, তাদের দায়িত্ব আছে এটা। সে মফস্বল হোক আর আগরতলা শহর হোক, যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে নিয়ে আসা। কারণ নাটক যারা করে, সে আগরতলা শহরের হোক বা যে কোনো জায়গার হোক, যারা নাটক করে, নাটক করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে যাওয়া, মানুষের মন ছোঁয়া, মানুষের মধ্যে একটা পরিবর্তন আনা, ভাবনার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে। এবং এই কাজটা শুধু আগরতলা শহরের রাজধানীতে বসে, কলকাতায় বসে, ঢাকায় বসে হয় না। দেশের, ত্রিপুরা রাজ্যের মানুষের 40 লক্ষ মানুষের 4 লক্ষ মানুষ আগরতলা, আর 36 লক্ষ মানুষ মফস্বলে থাকে। তো আমি 4 লক্ষ মানুষের মধ্যে কয়জন মানুষ আগরতলা আসে? মফস্বলে বেশি মানুষ আসে। বেশি মানুষের কাছে যেতে গেলে আমার মফস্বলের নাট্য চর্চা, আগরতলা থেকে গিয়ে মফস্বলের নাট্য চর্চা যত সহজ করা, উৎসব করা, নাটক করা,
তার থেকে বেশি সহজ সেখানকার নাট্য প্রতিভাগুলিকে বিকশিত করার সুযোগ করা, এবং সেখানে অবশ্যই বড় নাট্য দলগুলি একটা ভূমিকা আছে। আমাদের মুভির নাট্য সংস্থা, আমরা মূলত বাইকোরা অর্থাৎ শান্তিবাজার মহকুমা, জানি, আমি জানি, ওটাও মফস্বলেরই অন্তর্গত। হ্যাঁ জানি, খুব ভালো হয়েছে। আমরাও নাট্য চর্চা করি, আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে। মফস্বলের এই দলগুলোকে তুলে আনার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? এই বিষয়টাতে আমার একটা ভিন্ন ধরনের অভিমত আছে। অভিমত হচ্ছে, এটা অনেকের সাথে তো নাও মিলতে পারে আমার অভিমতটা। যেমন ত্রিপুরা রাজ্যে যে নাট্য চর্চা আমরা করি, 1892 সালে নাট্য চর্চা শুরু হয়েছে, 100 বছর পার হয়ে যাচ্ছে প্রায়। এই দীর্ঘ এত বছরের 100 বছরের নাট্য চর্চা সবটা, এখানে কিন্তু পেশাদার নাটকের চর্চা নেই। পশ্চিমবঙ্গে বা অন্যান্য জায়গায়, দিল্লি ফিল্লিতে যেগুলো পেশাদার নাট্য চর্চা, যেমন দ্যাট মিনস পেশাদার বলতে আমি বোঝাতে চাইছি যে যারা নাটক করে জীবিকা নির্বাহ করে, শুধু নাটক করে। আমাদের রাজ্যে কিন্তু সেটা না, আমরা অবসর সময় নাটক করি। আমাদের জীবন জীবিকার প্রশ্ন আছে, আমাদের চাকরি আছে, ব্যবসা আছে, পরিবার পরিজন আছে, সব ছেড়ে অবসর পেলে নাটক করি। এবং নাটক, প্রশ্নটা কি ছিল জানো? মফস্বলে নাট্য চর্চা করার জন্য, অর্থাৎ ওই নাট্য দলগুলোকে এগিয়ে আনার জন্য হ্যাঁ, কেন্দ্র সরকার এবং রাজ্য রাজ্য সরকারের কি ঠিক। এখানে এই যে মোহরী নাট্য সংস্থার নাটক করতে শুরু করলো, বা আমরা নাট্যভূমি নাটক করতে শুরু করলাম, বা অমরপুরে একটা সংস্থার নাটক করতে শুরু করলো, কেন করলো? কেউ আমার সাহায্য করবো, কেউ আমাকে টাকা দেবে, এই উদ্দেশ্যটা তা না। এই উদ্দেশ্য না। এটা গ্রুপ থিয়েটার হলো ভলান্টারি, স্বেচ্ছা নাট্য মঞ্চায়নের ব্যবস্থা। নাটক স্বেচ্ছা নিজের থেকে করা। নাটককে ভালোবাসি, নাটকের মধ্য দিয়ে আমি আমার নিজেকে প্রকাশ করতে চাই, মানুষের কাছে আমার কথা বলতে চাই। এই যে তাগিদ, এই যে প্রেরণা, এর থেকে কিন্তু আমরা নাটক করি। আমাকে কোনো সরকার সাহায্য করবে, এই জন্য আমি বসে থাকবো। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা একবার একজন ব্যবসায়ীর কাছে গিয়েছিলাম বাড়িতে বিজ্ঞাপনের জন্য, নাট্যদল থেকে। ব্যবসায়ী আমার প্রশ্ন করলো, আমি কি আপনাকে বলেছি নাটক করার জন্য? মুভি নাট্য সংস্থাকে কেউ বলেনি আসো নাটক করো, আমরা নাটক দেখবো, কেউ বলেনি। এটা সম্পূর্ণ নিজের ভিতরে তাগিদে আমরা নাটক করছি। সংস্কৃতি ভালোবাসি, সৃজনশীলতা ভালোবাসি, মানুষের কাছে যেতে ভালোবাসি, মানুষকে আমার মনের কথা বলতে ভালোবাসি, তার জন্য নাটক করি। হ্যাঁ, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, যে কোনো সরকারেরই সাংস্কৃতিক কাজকর্মে তার দায়িত্ব থাকবে, অবশ্যই থাকবে। সংস্কৃতি এমন একটা জিনিস, এটা মানুষের সৃজনশীলতা, একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে হলে সংস্কৃতি ছাড়া সম্ভব নয়। সংস্কৃতি মনকে পরিশীলিত করে, সংস্কৃত করে। একটা রাজ্য সরকার, একটা কেন্দ্রীয় সরকার বড় লক্ষ্য মানুষ সুখে শান্তি থাক, মানুষ হিসাবে গড়ে উঠুক, সেইটা তো। এখন এই যে কাজটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দায়িত্ব আছে, সে দায়িত্ব কি? পরিসর, স্পেস তৈরি করে দেওয়া। যেমন ফসলের চাষ করতে গেলে একটা আবহাওয়া দরকার হয়, জলবায়ু দরকার হয়, পরিবেশ দরকার হয়, জল, বৃষ্টি, আলো এগুলি লাগে। বৃক্ষ উৎপাদন করতে গেলে, বাড়তে গেলে, বিকশিত হতে গেলে, ফসল উৎপাদন করতে গেলে একটা সরকারের দায়িত্ব হলো সেই পরিবেশ তৈরি করা, সেই জলবায়ু, সেই আবহাওয়া তৈরি করা, যাতে স্বতঃস্ফূর্তভাবেই ফসল উন্মেষিত হতে পারে, ফসল গাছ জন্মায়, ফসল বিকশিত হয়, গাছ বড় হয়, ফল দেয়, ফুল দেয়। শুধু অর্থ দিয়ে না, দায়িত্ব আছে। এবং পরিসরটা তৈরি করার ক্ষেত্রে তার যেমন পরিকাঠামো তৈরির ব্যাপার আছে, আর্থিক ব্যাপারে অনুদান দিতে পারে, বিজ্ঞাপন দিতে পারে, যাতে এটা করতে পারে। কিন্তু একটা বিপদও আছে। বিপদ আছে এই ক্ষেত্রে, যারা কিছু দেয় তারা কিছু চায় আবার, এবং সরকার যখন কিছু একটা দেবে, সরকারও চাইবে তার কিছু শর্ত আরোপ করতে। তাহলে কি হয়? একটা সৃজনশীল সংস্থার যে
স্বাধীনতা, মূল নিজের মতো উদ্দেশ্যগুলো করে আমি নিজে হারিয়ে করব, যায়। এই স্বাধীনতাটা ছোট হয়ে আসে। এটা হলো নেতিবাচক দিক। এই দিকটা, হ্যাঁ অবশ্যই সরকারের দায়িত্ব আছে এই হলগুলি করা, বিজ্ঞাপন দেওয়া, অনুদান দেওয়া, ডেফিনেটলি এখনো করছে, তো এখনো করছে, বিভিন্নভাবে করছে, কিন্তু যেটা আরো একটু পরিসরটা আরো একটু বাড়ানো দরকার, সেটা করতে পারলে ডেফিনেটলি ভালো হতো। এবার আপনার কাছে জানবো, ডিজিটাল যুগে হুম। নাটকের ভূমিকা। হ্যাঁ, ডিজিটাল যুগে বলতে হ্যাঁ এটা তো এখন এখন বলার অপেক্ষা রাখে না। আমাদের জীবন জগৎ ধর্মই হলো পরিবর্তন, এক জায়গায় থেমে থাকে না কোনো কিছু। এক জায়গায় বস্তু বলুন, বস্তু থেকে যাত যে কোনো জিনিস, সংস্কৃতি বলুন, কোনো কিছু এক জায়গায় থেমে থাকে না, নিয়ত পরিবর্তনশীল। যেমন আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে যে নাটকের পর্ব, আমি নাটকের কথা বলছি, আমি নাটকে 4টা পর্বে ভাগ করতে চাই। সেটা 1892 সাল থেকে। একটা সময় ছিল নাটক শুধু ঐতিহাসিক পৌরাণিক নাটক হতো, রাজবাড়ির অন্দর থেকে নাটক শুরু হয়েছিল, ঐতিহাসিক পৌরাণিক নাটক হতো। তারপরে একটা সময় এলো, একটা পর্ব এলো কলকাতা নির্ভর নাটক। কলকাতা যেসব নাটকগুলি বিখ্যাত হয়েছে, যেগুলো খুব সুনাম অর্জন করেছে, সেসব স্ক্রিপ্টগুলি আগরতলায় আসতো, আগরতলা নাট্য দলগুলি সেগুলো করতো, কলকাতা নির্ভর। তৃতীয় পর্বে এলো আমাদের রাজ্যে কলকাতা নির্ভরতা কমে গেল। এখানকার প্রচুর নাট্য লেখার লোক, নাট্যকার, এখানকার জীবন নিয়ে, এখানকার পরিবেশ নিয়ে, এখানকার গন্ধ, এখানকার মাটি, মানুষ নিয়ে নাটক লিখতে শুরু করলো, এবং ধীরে ধীরে কলকাতার উপর আমাদের নির্ভরশীলতা কমে গেল। এটা আমাদের তৃতীয় পর্ব, আমরা স্বকীয়তা অর্জন করছি তৃতীয় পর্বে। এখন আমরা পশ্চিমবঙ্গের কোনো নাটকের জন্য অপেক্ষা করতে না। এখানে যত নাটক হয় তার 99% নাটক হচ্ছে এখানকার নাট্যকাররা করছে, এবং এটা শুধু পুরানো, এখনকার প্রজন্মের নতুন ছেলে মেয়েরাও প্রচুর নাটক লিখছে, ভালো ভালো নাটক লিখছে। তাহলে এই যে ডিজিটাল প্রচলন, ডিজিটাল দেখবেন যেটা একটা টেকনোলজি, বিজ্ঞান তো এক জায়গায় থেমে নাই। নাটক প্রযোজনার ক্ষেত্রে, নাটক নির্মাণের ক্ষেত্রেও টেকনোলজি আমরা ব্যবহার করি। তো আমি এখন নাটক করতে গেলে টেকনোলজি, মানে প্রযুক্তি ছাড়া আমি তো নাটক করতে পারছি না। আমার মিউজিক করতে গেলে কম্পিউটারের মধ্যে, আমার মিউজিকটা কম্পিউটার থাকে, লাইটের ডিজাইনটা কম্পিউটারের মধ্যে থাকে। আমি কোনো প্রজেকশন করে নাটকের দৃশ্যের মধ্যে প্রজেকশন করতে গেলে আমার প্রযুক্তির, এই ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে। এবং এটা দেখা গেছে যে স্টেজ ডিজাইন করে, এটাও কিন্তু এই ডিজিটালের মধ্যে অনেক বেশি ভালোভাবে করে স্টেজ ডিজাইন। শুধু তাই না, অনেক কিছু এখন ডিজিটালের মধ্যে হচ্ছে। ডিজিটাল থিয়েটার একটা অন্য ধারা তৈরি হয়ে গেছে, ডিজিটাল থিয়েটার হচ্ছে, লাইভ অনলাইন থিয়েটার করছে, ডিজিটাল থিয়েটার। ফলে বিজ্ঞান যেমন এগিয়ে যাচ্ছে, মানুষের অর্থনৈতিক, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন সবকিছু পরিবর্তনের মধ্য দিয়ে, বিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এবং বিজ্ঞান, এই যে টেকনোলজি, প্রযুক্তি তো বিজ্ঞান, আর নাটক মানে একটা সৃজনশীলতা, ভেতরে সফটওয়্যার। বিজ্ঞানকে আমি বলতে পারি হার্ডওয়্যার, সৃজনশীলতা একটা সফটওয়্যার। কিন্তু বিজ্ঞানের লক্ষ্য মানুষের কল্যাণ, আর এই সৃজনশীলতার লক্ষ্য মানুষের কল্যাণ। উদ্দেশ্যের মধ্যে কোনো ফারাক নেই। ফলে একটার কাছে আর একটা, এখন যে নাটক যদি প্রযুক্তির সাহায্য নিয়ে তার বক্তব্যটা ভালোভাবে বলতে পারে, তাতে আপত্তি কি আছে? হতেই পারে, পরিপূরক বলা চলে। এবং প্রযুক্তি ছাড়া, এবং আজকের দিনে নাটক করা বা কোনো সৃজনশীলতা, ইভেন ফটোগ্রাফি, ইভেন সঙ্গীত, নৃত্য, সবকিছুই ডিজিটাল নির্ভর। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো, আমাদের ত্রিপুরাতে কিছু উদীয়মান নাট্য ব্যক্তিত্বের নাম। নতুন প্রজন্মের নাটক ব্যক্তিত্ব অনেকেই আছে, অনেকে দেখি এখন নাটক করছে, আগরতলা যেমন করছে, এবং আমি দেখছি। এবং নতুন প্রজন্মের নাট্য নির্মাতা, নাটক লেখে, নাটক নির্মাণ করে, নির্দেশনা দিয়ে অভিনয় করে, মফস্বলে বেশি। যেমন আমি উত্তর ত্রিপুরা থেকে যদি ধরি, এখন যারা
খুব বেশি সক্রিয় আছে ধর্মনগরে, ছেলেটির নাম মনিদীপ দাস সুমন। মনিদীপ সুমন। ওরা লার্নার লার্নার এডুকেশন সোসাইটি করছে, অনেক নাটক করছে সে, বিভিন্ন দেখি সেগুলো নেটে দেখি বা অন্যভাবে দেখি, আগরতলা করেছে। তারপর ওখানে পাঞ্চজন্য একটা সংস্থা আছে, নাটক করে। তারপরে আরেকটা সংস্থা খুব সম্ভবত কথা চিত্র, ইদানিং কথা। দেখছি কথা চিত্র বা কথা নাট্য করছে। উৎসব করেছিল। হ্যাঁ, ইদানিং করেছিল আমরা গিয়েছিলাম। প্রচুর। আচ্ছা, ওরাও করে। তো ওখানে কোন ছেলেরা যুক্ত আছে জানি না, অনির্বাণ বা কেউ একজন নাম বলে শুনেছিলাম কাজ করে ওখানে। মনিদীপকে জানি ভালো। কৈলাস শহরে পুরোনো দলগুলো তো বসে গেছে। কৈলাস শহরে আছে বিদ্যুৎজিৎ করে, বিদ্যুৎ চক্রবর্তী, কি যেন ওর নাম নির্ঘোষ নিক্ষণ, ওর দল ওরা করে। আগরতলাতে করছে নতুন ছেলে, যেমন আমাদের রাঙ্গামাটির সত্তা উত্তম আছে, উত্তম দাস। রংপিট আছে একটা ছেলে, গৌতম। তারপরে এই দিকটাতে সুর পঞ্চমে পার্থ, যদিও নতুন প্রজন্মই বলবো তাকে আমি, আমাদের থেকে অনেক জুনিয়র, সে সব আগে থেকে নাটক করছে, কিন্তু সে নবীন প্রজন্মকে বললো। সুর পঞ্চম পার্থ মজুমদার করছে আগরতলায়। তারপরে মেয়েদের একটা দল আছে ভবিয়া, সোশিও কালচারাল সংক্ষেপে লেখা BSCO বোধহয়। ওরা করে, মেয়েরা করে। এদের মধ্যে সীমা আছে, সব বেশ কিছু কয়েকটা মেয়ে আছে, খুব প্রতিভা সম্পন্ন মেয়ে আছে, ওরা করছে। তারপরে এদিকে উদয়পুর আছে দুটো ছেলে, একটা খুব সম্ভবত গৌতম সাহা লিটল ড্রামা গ্রুপ বা কিছু একটা, লিটল ড্রামা অর্গানাইজেশন করছে। ও বাচ্চাদের নাটক নিয়ে অনেকবার এখানে এসছে, বিশ্বদেব স্মৃতি নাটকে পার্টিসিপেট করেছে। অভিজিৎ আছে, অভিজিৎ খুব ভালো সক্রিয়ভাবে আছে। তারপর মেলা করে আছে ছেলেটার নাম চলো নাটকের বুবাই চক্রবর্তী আছে। বিলুনিয়াতে আগে ছিল ত্রিবণী, পিনাক, ওরা আগে ছিল, এরা এখন একটু স্তীমিত হয়ে গেছে, খুব বেশি একটা দেখি না, করার চেষ্টা করে পিনাক দত্ত। আর সাবরুমে নতুন করে কোনো প্রজন্ম দেখছি না। আর মৌরি নাট্য সংস্থা তোমরা তো করছোই, নতুন করে করছো, অভিজ্ঞতা করছো, তোমরা করছো। এছাড়া খুব চট করে মনে পড়ছে না, অনেক প্রতিভা আছে। এবং যে নামগুলি বললাম তার মধ্যে বেশিরভাগ কিন্তু মফস্বলের নাটক, মফস্বলের ছেলেমেয়েরা করছে বলে। তাহলে এটা আমরা বলতেই পারি যে এটা আমাদের একটা আশার সংকেত। ডেফিনেটলি আশার সংকেত। এবং এটা কি হয়, নাটক এটা একটা অনেকটা মফস্বলের নাটক, শহরের নাটক, একটা মানুষের মনস্তাত্ত্বিক বিষয় থাকে অনেক সময়, কিন্তু ব্যাপারটা তা না। শহরের নাটকও বিকশিত হবে যদি মফস্বলের নাটক বিকশিত হয়, আর মফস্বলের নাটকও বিকশিত হবে শহরের নাটক বিকশিত হলে। গ্রামে যদি ঢেউ উঠে সেই ঢেউ শহরে যাবে, আর শহরে যদি ঢেউ উঠে সেই ঢেউয়ের স্পর্শ মফস্বলে যাবে। ফলে ইন্টারডিজিটেড, একটার সাথে আরেকটা যুক্ত, পারস্পরিক সম্পর্ক, এটা কোনো মানে ভিন্নতা নেই, পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে মফস্বল, মহকুমা, জেলা এবং রাজধানী শহরের নাটকের দলগুলো পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে সেটা করতে হবে। এবং সেখানে আগরতলার বড় বড় নাটক দলগুলির কাছে কোনো যদি সাপোর্টের প্রয়োজন, সমর্থন বা সহযোগিতার প্রয়োজন, মফস্বল থেকেই বলবে। মফস্বলের লোকেরাও যাবে। এখানে যে সম্মিলিত নাট্য প্রয়াস বলে আগরতলাতে একটা সংস্থা হয়েছে, প্রতি মাসের প্রথম দ্বিতীয় শনিবারে এখানে নাটক, রেগুলার নাটক হচ্ছে। 16টা দল একসাথে যুক্ত হয়েছে, সম্মিলিত নাট্য প্রয়াস আগরতলা শহরের আশেপাশে। এই সম্মিলিত নাট্য প্রয়াসের মধ্যে আলোচনা হয়েছে, নীতিগতভাবে আলোচনা হয়েছে যে মফস্বলে আমরা এই সম্মিলিত নাট্য প্রয়াসের উদ্যোগটা নিয়ে যাব। মফস্বলে আমরা এই সম্মিলিত নাট্য প্রয়াসের উদ্যোগে মফস্বলের নাট্য উৎসব করব, মফস্বলে ওয়ার্কশপ করব, মফস্বলের সেমিনার করব, মফস্বলের নাট্যগুলির দলগুলির সাথে আমাদের সম্পর্ক তৈরি করব, রেগুলার প্রতিনিয়ত সম্পর্ক তৈরি করব। এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে আছে, কিন্তু অনেক সময় কি হয়, সময় এবং নানা কারণে এগুলি এখন ক্লিক করছে, অতএব এটা হবে। তাহলে একটা শুভ উদ্যোগ আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। এখন সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে করব, আপনার দেখা
সবচেয়ে ভালো লাগা একটা নাটকের নাম বলবেন, এবং আপনার অভিনীত একটা নাটকের নাম বলবেন। আমার অভিনীত নাটক তো অনেকগুলো না, আছে। সবচেয়ে- আসলে সবচেয়ে ভালো মানে আমি সবচেয়ে বেশি দর্শকের কাছে যেতে পেরেছি, সবচেয়ে বেশি অভিনীত হয়েছে যে নাটকটি, সেটা হচ্ছে নাট্যভূমির ধর্মগোলা। ধর্মগোলা সেটা রতনমণি রিয়াংকে নিয়ে লেখা ধর্মগোলা। এবং রতনমণি রিয়াং তো বগাভা ব্লকের অন্তর্ভুক্ত হুম। ছিলেন, জন্ম মানুষ, সেখানকার মানুষ। এই রতনমণি রিয়াংকে নিয়ে লেখা ধর্মগোলাতে অভিনয় করেছি, এবং সে অভিনয় করেও আমি খুব আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, এবং এটার সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছিলাম নাটকের চরিত্রের সাথে। আমি একটা কবিয়ালের অভিনয় করেছিলাম, ফলে এটা আমার খুব খুব ভালো লেগেছে নাটকটি, আমার অভিনীত নাটকের মধ্যে। এই যে একটি আরেকটি নাটক রাইমা সেমা, এই দুটো নাটকে আমি বেশি ইনভলভ ছিলাম। আরো অনেক নাটক করেছি তো, কিন্তু বলতে গেলে ধর্মগোলাই আমার সবচেয়ে প্রিয় নাটকের মধ্যে একটি। তাহলে আমরা এতক্ষণ কথা বললাম ত্রিপুরার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ দাস মহোদয়ের সঙ্গে। আমাদের থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানটি আবার দেখতে পাবো সামনের মাস, বাংলা মাসের 25 তারিখ। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের এই অনুষ্ঠানে আমার সময় নাট্য দিয়েছেন। সত্তাকে ধন্যবাদ, আমার আমার বক্তব্য শোনার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য ধন্যবাদ, এবং নাটকের জয় হোক।